নমস্কার, আমি চলে এসেছি আবার তোমাদের কাছে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে। তো ক্লাস তো হচ্ছিলই, তো যেটা আমি পড়েছিলাম লাস্ট হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো দেখো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে আমি দুটো জিনিস একটু সেদিনকে গতকাল ক্লাসে একটু ভুল বলে ফেলেছিলাম, মাফ করো। তো সেখানে দুটো ধারায় আমি একটু গন্ডগোল করেছিলাম। 49 যে ধারাটা রয়েছে সেখানে প্রিজার্ভ করতে বলছে মনুমেন্ট, যে সমস্ত আমাদের মনুমেন্টগুলো রয়েছে এবং সেইগুলোকে বলছে প্রোটেক্ট করার জন্য, এবং এটা গেল হচ্ছে 49। এবং 50-তে যেটা বলেছিল যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি বিভাগটাকে কি করতে না আলাদা করার কথা, এবং 51-এ বলেছিল হচ্ছে ইন্টারনাল পিস। ঠিক আছে, এই তিনটে জিনিস আমি একটু গন্ডগোল করে ফেলেছিলাম, তো এইটুকুনি বলে দিলাম। তাহলে কি বললো, 49টা হচ্ছে তোমার মনুমেন্টস, প্রিজার্ভ মনুমেন্ট, প্রিজার্ভ মনুমেন্ট, প্রিজার্ভ মনুমেন্টস। আচ্ছা, 50-তে হচ্ছে এক্সিকিউটিভ বিভাগটাকে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি বিভাগটাকে আলাদা করা, জুডিশিয়ারি বিভাগ আলাদা। আর আরেকটা তোমার হচ্ছে 51-এ কি বলেছিল, ইন্টারন্যাশনাল পিস। ঠিক আছে, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, 51 অবধি। এবারে দেখো, যেটা আমি লাস্ট যেই অবধি আমি শেষ করেছিলাম, তো 1972-এ 1976-এ 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছিল, তো সেইখানের মধ্যে দিয়ে 39 যেটা বলেছিল যে ফ্রি লিগাল এইড প্র্যাকটিস, মানে নিখরচায় আইনি সুযোগ সুবিধা সবাই করতে পারবে, এটা বলা হয়েছিল। এবং 39-এর এফএতে বলা হয়েছিল যে নিউ যে জেনারেশন আমাদের আছে সে তাদের এক্সপ্লরেশনের হাত থেকে বাঁচানোর কথা, এটা গেল। আচ্ছা, 43-র এতে আমরা কি দেখেছিলাম যে ওয়ার্কাররা কি করছে না একটা পার্টিসিপেশনের কথা, ইন্ডাস্ট্রিতে ওয়ার্কারসদের পার্টিসিপেশনের কথা বলছে। এবং 48 ধারাতে কি বলছে, যে প্রোটেক্ট করতে বলছে কি, যে আমাদের আওয়ার এনভায়রনমেন্ট এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যেগুলো রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করার কথা কিন্তু অবশ্যই বলছে 48-এ এতে। এরপরে দেখো 1978-এর 44তম সংবিধান সংশোধনে, তো সেই 1978-এ 44তম সংবিধান সংশোধন অনুযায়ী সেখানে আবার একটা জিনিস যোগ করা হয়েছে। সেখানে কি বলা হয়েছিল, যে সেখানে যে মিনিমাইজ যে ইনকাম ইনইকুয়ালিটিস, অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে ইনকামের অর্থাৎ উপায়ের দিকে যে বৈষম্যটা রয়েছে সেইটাকে বিনাশ করার কথা কিন্তু বলা হয়েছে, মিনিমাইজ। এবং লাস্ট যেটা আমাদের দেখা গেছিল 97 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011-এ কোঅপারেটিভ সোসাইটি গঠনের কথা বলা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 350-এ পরবর্তীকালে 350-তে আচ্ছা 350-তে কি বলছে, 350-তে যেটা বলছে যে আমাদের মাতৃভাষাতে যে চর্চা, যে সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত লোকেরা রয়েছে তারা মাতৃভাষায় নিজেদের পড়াশোনার মানে মাদার টাংটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এটা গেল 350-এ। ঠিক আছে, আচ্ছা 351-এর এতে কি বলছে, 351-এর এতে বলছে যে হিন্দি ভাষা শ্রীবৃদ্ধি ঘটানোর কথা কিন্তু এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি 351-এর এতে বলছে হিন্দি ভাষা শ্রীবৃদ্ধি। হিন্দি ভাষা শ্রীবৃদ্ধি ঘটানোর কথা বলা হচ্ছে 351-এর এতে। এবং লাস্ট যেটা বলছে যে 355 নম্বর ধারাতে কি বলছে, 355 নম্বর ধারাতে বলছে যে শিডিউল্ড কাস্ট এবং শিডিউল্ড ট্রাইব যারা রয়েছে তাদের যে ধরো এই যে রাষ্ট্র আমাদের যে কেন্দ্র এবং রাজ্য পৃথক যে কমিশনগুলোর পদে
এই আমরা গ্রুপ পদগুলোতে তাদেরকে নিয়োগের কথা মানে একটা সুযোগ সুবিধার কথা দেওয়ার কথা বলা হয়ে থাকছে। তাহলে তপশিলি জাতি ও উপজাতি, ঠিক আছে, তপশিলি জাতি এবং উপজাতিদের ইউনিয়ন এবং স্টেট কর্তৃক যে কমিশন কর্তৃক পদগুলো রয়েছে, স্টেট কর্তৃক যে পদগুলিতে নিয়োগের কথা বলছে, ঠিক আছে। বলছি তাহলে এটা থেকে দেখা গেল 350-এ কি বলছে, মাতৃভাষায় শিক্ষা প্রসার। শিক্ষার প্রসার এটা কাদের জন্য, যে সমস্ত সংখ্যালঘিষ্ঠ শ্রেণীরা রয়েছে তারা যাতে মাতৃভাষায় শ্রেণী, ঠিক আছে। তাহলে যেগুলো ক্লিয়ার হয়ে গেল, 350-এ মাতৃভাষার শিক্ষার প্রসার সংখ্যালঘিষ্ঠ, 351 ইউনিভার্সাল শ্রীবৃদ্ধি ঘটানো, 355 তপশিলি জাতি এবং উপজাতি এবং ইউনিয়ন স্টেট কর্তৃক যে কমিশন পদগুলোতে তাদের নিয়োগের কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমাদের নির্দেশকমূলক নীতিটা এখানে কিন্তু শেষ হলো। এরপরে যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য। ফান্ডামেন্টাল ডিউটিস, আচ্ছা, এই ফান্ডামেন্টাল ডিউটিস গুলো কিন্তু একটা কথা বলে রাখি, যখন আমাদের গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় তখন কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস গুলো ছিল না, মৌলিক অধিকার ছিল বাট ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু ছিল না। তো 1976-এ 42তম অ্যামেন্ডমেন্টে, ঠিক আছে, 42তম অ্যামেন্ডমেন্টে শরণ সিং কমিটির নেতৃত্বে, ঠিক আছে, শরণ সিং কমিটি, ঠিক আছে, এই নামগুলো একটু মনে রাখবে কোন কমিটির নেতৃত্বে কোনটা কি গ্রহণ হয়েছিল। তো সেই 1976-এ শরণ সিং কমিটির নেতৃত্বে কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটি গুলো কি হয়েছিল না আমাদের গৃহীত হয়। এই গেল ব্যাপারটা। আচ্ছা, এই যে ফান্ডামেন্টাল ডিউটিস গুলো, ফান্ডামেন্টাল অধিকার নেওয়া হয়েছিল কোথা থেকে, আগেই পড়ানোর সময় বলেছিলাম, অধিকার নেওয়া হচ্ছে ইউএসএ থেকে, আর ডিউটিটা নেওয়া হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে, অর্থাৎ ইউএসএসআর থেকে ফান্ডামেন্টাল ডিউটিসটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই ফান্ডামেন্টাল ডিউটিস গুলো কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির মতো এটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় এবং এগুলোকে যে মানতেই হবে এরকম কোনো জায়গাতে লেখা নেই, কিন্তু এগুলোকে মেনে চলতে পারলে ভালো, ঠিক আছে। তো এই মানে মেন কথা হচ্ছে এগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, নট এনফোর্সেবল বাই ল। তো এই দেখো ফান্ডামেন্টাল ডিউটিসের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস বলতে পারি কি কোনগুলো জিনিসগুলো ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পড়ছে। তো আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, দেখো আর অতটা ডিটেলসে বলছি না। তো যেখানে বলছে 1 নম্বর পয়েন্ট যেটা বলছে যে এই যে আমাদের জাতীয় সঙ্গীত, হ্যাঁ, এবং জাতীয় পতাকা এগুলোর প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপনের কথা বলছে প্রথম পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টে যেটা বলছে কি যে এই যে আমাদের যে স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মানুষ নিজেদের প্রাণ উদ্বুদ্ধ করেছে তাদের যে প্রতি একটা আত্মনিবেদন বা তাদের যে একটা শ্রদ্ধা জ্ঞাপন করা সেইগুলোর কথা কিন্তু বলেছে। এটা গেল 2 নম্বরে। 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে আমাদের ভারতের যে সার্বভৌমিকত্ব, ঐক্য, অখণ্ডতা এগুলো রক্ষা করার কথা বলছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে পাশাপাশি যে সমস্ত আমাদের বন্য পশু প্রাণী গাছপালা হ্রদ এগুলো রক্ষণের কথা বলা হয়ে থাকছে এবং এই যে সমস্ত কিছু এই যে বর্ণ ভেদাভেদ বৈষম্য ভুলে একটা শক্তিশালী ভারতকে রাষ্ট্র হিসাবে ওই গঠনের কথা কিন্তু বলছে এবং পাশাপাশি ভাবে একইভাবে এই যে 6 থেকে 14 বছর শিশুদের যে বিনা বেতনে যে প্রাথমিক শিক্ষা সেই প্রাথমিক শিক্ষার কথা কিন্তু বলা হচ্ছে এবং যে সমস্ত আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি রয়েছে সেগুলো যাতে সযত্নে করা যায়, প্রিজার্ভ করা যায় সেইগুলোর কথাও কিন্তু পাশাপাশি বলা হয়েছে এবং যদি কোনো কারণে আমাদের দেশের খুব মানে একটা পরিস্থিতি সৃষ্টি হলো যেখানে আমাদের মানুষদেরকে একটা দরকার
সে মানে জটিল পরিস্থিতির সময় প্রত্যেকটা মানুষ যাতে এই দেশের স্বার্থে নিজেদের এগিয়ে আসে, এবং সমস্ত কিছু আঞ্চলিক ভেদাভেদ আগেই বললাম, উঠে যে রাষ্ট্রকে একটা গড়ে তোলা সেইটার কথা কিন্তু সবসময় বলছে। তাহলে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে রয়েছে, এবং আগেও বলছি যে মৌলিক কর্তব্যগুলো এগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। লাইক ডাইরেক্টিভ প্রিন্সিপাল, স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইট যেমন কোনোভাবে যদি বিপর্যস্ত হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে আমি বলেছি একইভাবে, সুপ্রিম কোর্টে 32 নম্বর ধারা, হাইকোর্টে 226 নম্বর ধারা, উভয় জায়গাতেই মানে রিট জারি করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে এগুলো করা নেই। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব দেখো যে পার্লামেন্টারি সিস্টেম ব্যবস্থা। এবার আমি শাসন ব্যবস্থাটার ক্ষেত্রে চলে আসি। আচ্ছা, পার্লামেন্টীয় যেটাকে বলা থাকে শাসন ব্যবস্থা। এটা কিসে রয়েছে না পার্ট 5 এ এটা আলোচনা করা রয়েছে, এবং সম্ভবত 74 এবং 75 নম্বর ধারা পার্ট 5 এ। এবং এই যে পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা, এই পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা আর আরেকটা আমি একটু বোঝাবো যে প্রেসিডেন্টাল শাসন ব্যবস্থা, এই দুটো মধ্যে জিনিস দুটো কি আছে দেখো। পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় যেখানে এক্সিকিউটিভ বিভাগটা সবসময় লেজিসলেটরসের কাছে একটা দায়িত্বশীল থাকছে, ঠিক আছে, মানে সবসময় দায়বদ্ধ, ঠিক আছে, এবং সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টাল শাসন ব্যবস্থায় কিন্তু এক্সিকিউটিভ যে বিভাগটা থাকছে সেটা কিন্তু লেজিসলেটরসের কাছে দায়বদ্ধ থাকে না। এক নম্বর। 2 নম্বর পয়েন্টটা দেখো যে পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় আমরা জানি নমিনাল যে প্রধান, আমরা নিয়মতান্ত্রিক শাসন যেটাকে বাংলা ভাষায় বলা যেতে পারে রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতিকে বলা হচ্ছে নিয়মতান্ত্রিক শাসন প্রধান, কিন্তু রাষ্ট্রপতির নামে যা শাসন কার্যটা কিন্তু প্রকৃতপক্ষে শাসন ক্ষমতাটা কার হাতে থাকছে, প্রধানমন্ত্রী এবং তার যে ক্যাবিনেট মিশন থাকছে তার হাতে কিন্তু ক্ষমতাটা থাকছে। আচ্ছা, এবং এই প্রসঙ্গে বলে রাখি এই যে প্রধানমন্ত্রী যে ক্যাবিনেট মিশনটা, এটা কি বলছে না, এটা 74 নম্বর ধারায় বলা থাকছে একটা ক্যাবিনেট মিশন থাকে, এবং রাষ্ট্রপতি 75 নম্বর ধারায়, এবং সব থেকে একটা বড় পয়েন্ট যেটা বলি 42তম অ্যামেন্ডমেন্টে কিন্তু রাষ্ট্রপতি অবশ্যই ক্যাবিনেট মিশন যে থাকছে তার কিন্তু অ্যাডভাইস মানতে বাধ্য থাকে, তার অ্যাডভাইস ছাড়া সে কোনো কাজ করতে পারবে না, এটা 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু বলছে। আচ্ছা, পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় কি হচ্ছে, তাই যে মন্ত্রী পরিষদ সবসময় কি হচ্ছে লোকসভার কাছে দায়িত্বশীলবদ্ধ থাকছে মন্ত্রী পরিষদ। আচ্ছা, এবং সেই সঙ্গে বলে রাখি আর একটা কথা যে মন্ত্রী পরিষদ যে লোকসভার কাছে দায়িত্বশীল থাকছে, এবং সেই সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদ কি করছে না রাষ্ট্রপতিকেও পরামর্শ দিচ্ছে কোন কাজটা সে করবে, এবং রাষ্ট্রপতি অবশ্যই মন্ত্রী পরিষদের পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারবে না, এটা 42তম অ্যামেন্ডমেন্টে বলেছে। আর আরেকটা যে ব্যাপারটা দেখো, আরেকটা যেটা হচ্ছে যে ডুয়েল একটা মেম্বারশিপের ব্যাপারটা থাকে, একটা এক্সিকিউটিভ একটা লেজিসলেটরস। কোনো মেম্বার সে মানে পার্লামেন্টের কোনো সদস্য না হয়ে মন্ত্রী হতে পারবে না। কোনো ব্যক্তি তাকে অবশ্যই পার্লামেন্টের সদস্য হতে হবে বলে তবে সে মন্ত্রিত্ব পাবে, এবং যদি কোনো মন্ত্রী 6 মাস অনুপস্থিত থাকে তাহলে তার কিন্তু যে মন্ত্রিত্ব পদ থেকে তাকে মানে কোনো বিনা নোটিশ ছাড়া যদি সে উপস্থিত থাকে তো তাকে সেই পদটা থেকে কি করা হয় না বরখাস্ত করা হবে উইদাউট নোটিশে, এবং তাকে অবশ্যই একজন পার্লামেন্টের সদস্য হতেই হবে, মেম্বার হতে গেলে, মন্ত্রী হতে গেলে। এবং তারপরে যে ব্যাপারটা দেখো যে এই যে পার্লামেন্টে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের থেকে লোকসভার নেতাকে রাষ্ট্রপতি কি করে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে, যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এবং এই যে দল থেকে যে ক্যাবিনেট মিশন, এই ক্যাবিনেট মিশনের যে আদর্শ মানে পার্টি সেটা কিন্তু সেম ভোক্তার মানে সেম দল থেকেই তাদেরকে আসতে হবে, এবং তার মধ্যে যে বয়োজ্যেষ্ঠ থাকে সেই হচ্ছে মানে এখানে অর্থাৎ প্রধানমন্ত্রী হচ্ছে একদিকে হচ্ছে তিনি ক্যাবিনেট মিশনের প্রধান, একদিকে তিনি হচ্ছে লোকসভার যে সংখ্যা দলের নেতা, ঠিক আছে। এবং যেটা সব থেকে বলে রাখি যে এই যে ক্যাবিনেট মিশন
যদি কোনো কারণে কোনো মন্ত্রীর অযোগ্যতা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি কিন্তু সেই মন্ত্রিত্ব পদ বাতিল করতে পারে। তবে অবশ্যই এটা মনে রাখতে হবে যে তার এই মন্ত্রিত্ব পদ বাতিল করতে গেলে কিন্তু রাষ্ট্রপতিকে অবশ্যই নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করতে হবে। এই গেল হচ্ছে বৈশিষ্ট্য। এবারে দেখো আমাদের ভারতীয় যে কনস্টিটিউশন, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কি রকম হবে? কি কোয়াজি জুডিশিয়াল, ঠিক আছে, কোয়াজি জুডিশিয়াল মেন। আচ্ছা, এই যে তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কি রকম? কোয়াজি জুডিশিয়াল, কোয়াজি জুডিশিয়াল, ঠিক আছে। তো এই ব্যাপারটা কি ব্যাপার? এটা দেখো, যখন কোনো কারণবশত যখন জাতীয় জরুরি অবস্থা সৃষ্টি হয়, তখন এই আমাদের সরকার কি করে না, এক ইউনিটারি হিসাবে একটা কাজ করে। আর যখন নর্মাল থাকে সেটা হচ্ছে ফেডারেল সিস্টেম হিসাবে কাজ করে। আচ্ছা, ইউনিটারি এবং ফেডারেল। আচ্ছা, ফেডারেলের ব্যাপারটা দেখো, ফেডারেলে সবসময় ডুয়েল গভর্নমেন্ট থাকছে। ফেডারেলে যে ক্ষমতাটা সেটা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বন্টন করে দেওয়া হচ্ছে। এবার ইউনিটারির যে ভাগটা, সেখানে সবসময় একটা কি থাকছে, একক সংবিধান, সিঙ্গেল কনস্টিটিউশন, সিঙ্গেল সিটিজেনশিপ, একক নাগরিকত্ব, সিঙ্গেল গভর্নমেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। এবারে আমি যেটা নিয়ে আলোচনা করবো, তাহলে আমাদের কনস্টিটিউশনটা কিরকম? কোয়াজি জুডিশিয়াল। আচ্ছা, আমরা এর আগেও পড়েছিলাম ভারতকে কি হিসাবে বর্ণনা করা হচ্ছে? ভারত একটা হচ্ছে যুক্তরাজ্যের সমূহ, ইউনিয়ন অফ স্টেট, ঠিক আছে। এবারে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা দেখো, রাষ্ট্রপতি যে এটা কি হয়েছে না, কত এতে রয়েছে? পার্ট 5, ঠিক আছে, 52 থেকে 78 নম্বর আর্টিকেলে এটা রাষ্ট্রপতি, এটা আলোচনা করা হচ্ছে। আচ্ছা, রাষ্ট্রপতি হচ্ছে আমাদের কি? রাষ্ট্রপতি হচ্ছে আমাদের প্রথম নাগরিক, ঠিক আছে। আচ্ছা, এই যে ইউনিয়নটা আমাদের কাদের নিয়ে গঠিত হয়? ইউনিয়ন যে বিভাগটা, সেখানে রাষ্ট্রপতি থাকে, উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, অ্যাটর্নি জেনারেল, এদেরকে নিয়ে আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভটা কিন্তু গঠিত হচ্ছে। এবং রাষ্ট্রপতি হচ্ছে প্রধান নাগরিক। আচ্ছা, এবং এই যে রাষ্ট্রপতি যে হতে গেলে কি যোগ্যতা দরকার হয়, এবার আমি বলতে রাষ্ট্রপতি সম্পর্কে যে ব্যাপারগুলো আলোচনা করব। দেখো, অবশ্যই 35 বছর বয়স হতে হবে। তাহলে কত বয়স হতে হবে? 35। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সে কোনো বিদেশের বংশোদ্ভূত কেউ সেটা কিন্তু হতে পারে না। অবশ্যই তাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। কি থাকতে হবে? ইন্ডিয়ান সিটিজেনশিপ, ইন্ডিয়ান নাগরিক হতে হবে, ভারতীয় নাগরিক। আচ্ছা, নেক্সট আমি কি বলছি দেখো, লোকসভার অবশ্যই সদস্য হতে হবে, কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না। এই যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এটা কত নম্বর? এটা রয়েছে 54 এবং 55 নম্বর ধারা, অর্থাৎ ইলেকশন মেথড। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 54 and 55। 52 থেকে 78 নম্বরে এটা বিষয়ে আলোচনা করা আছে। এটা কিন্তু সমস্তটা পার্ট 5 এর অন্তর্ভুক্ত। তো দেখো, রাষ্ট্রপতি কিন্তু ইনডাইরেক্টলি ভাবে নির্বাচনে, ইনডাইরেক্টলি ভাবে ইলেকশনটা হয়। এবং এই ইলেকশনে কারা অংশগ্রহণ করে না, বোথ পার্লামেন্টে ইলেক্টেড মেম্বার অফ বোথ হাউস অফ পার্লামেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ রাজ্য বিধানসভা। এই দুটো জায়গার মানুষরা কিন্তু একজন। বিধান পরিষদের কোনো সদস্যরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, এবং কোনো নমিনেটেড মেম্বারকেও কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন পদে অংশ নিতে পারে না। তাহলে যেটা মনে রাখি, তাহলে ইলেকশন মেথডে তাহলে কারা অংশ নিতে পারছে? তা এই ইলেকশন মেথডে অংশ নিতে পারছে হচ্ছে 1 নম্বর, যেটা যে ইলেক্টেড মেম্বার অফ বোথ হাউস অফ পার্লামেন্ট, ঠিক আছে, ইলেক্টেড members of both house of parliament and একইভাবে elected member of state legislative assembly, ঠিক আছে, elected members of state
লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, এই যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা বলতে 70তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে এই স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলতে দুটো জায়গার কথা বলা হয়েছে, একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে পন্ডিচেরি। ঠিক আছে, তাহলে অংশ কারা নিতে পারে না? কোনো নমিনেটেড মেম্বার, নো নমিনেটেড মেম্বার, নো নমিনেটেড মেম্বার্স, নো নমিনেটেড মেম্বার এবং বিধান পরিষদের সদস্যরা। পরিষদের সদস্যরা। ঠিক আছে, এইবারে দেখো যে ব্যাপারটা, তো এরা পারে না। এবং যেটার মধ্যে দিয়ে এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো ইনডাইরেক্টলি মেথড হয়। এবার এটা ইনডাইরেক্টলি মেথডে কিভাবে হয়? একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটের মাধ্যমে, এবং পুরোটাই হচ্ছে মানে ব্যালট পেপার, মানে সিক্রেট যে গোপন ব্যালট পেপারের মাধ্যমে কিন্তু হয়। এবং 50% যে প্রার্থী ভোট পাবে সেই কিন্তু নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। যতক্ষণ না কোনো প্রার্থী একটা কোটা, আচ্ছা এই কোটা ব্যাপারটা কি? কোটা ব্যাপারটা হচ্ছে প্রদত্ত যে ভোট সংখ্যা বাই 2 প্লাস 1। আচ্ছা, এই যতক্ষণ না কোনো প্রার্থী একটা কোটা পাচ্ছে ততক্ষণ কি হয় না, নিচের যে প্রার্থীরা থাকে তারা কিন্তু কি হয় না, তাদেরকে বাদ দেওয়া হতে থাকে। এর মধ্যে দিয়ে কি করছে ডক্টর বি আর আম্বেদকর, যে সংখ্যা গরিষ্ঠ যারা রয়েছে তাদের একটা নির্বাচনের সুযোগ করে দেওয়া পেয়ে পড়ছে। এবং এক্ষেত্রে বলে রাখি, উত্তরপ্রদেশ থেকে বেশি সংখ্যক যে মন্ত্রীরা তারা কিন্তু অংশ নেয় ইউপি থেকে, আর এমএলএ যেটা থাকে ইউপি থেকে এমএলএ এটা একটু বেশি নেয়, আর সব থেকে কম যেটা নেয় হচ্ছে সিকিম থেকে। ঠিক আছে, সিকিমের এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট, সিকিমের এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট, আর ইউপির এমএলএ এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট। আচ্ছা, এই যে রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে 50 ইলেক্টরস, ঠিক আছে, 50 ইলেক্টরস এর একটা মেতে এটা নির্বাচিত হয়। এবং অবশ্যই 15,000 টাকা কি করতে হবে না, জমা রাখতে হবে। ঠিক আছে, 15,000 টাকা কি করতে হবে না, জমা রাখতে হবে। এবারে দেখো যেটা বলছি, এই যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো রকম মতভেদ, মতপার্থক্য দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কে নিষ্পত্তি করে? সুপ্রিম কোর্ট। অবশ্যই সুপ্রিম কোর্ট। তাহলে রাষ্ট্রপতি কোনো নির্বাচনের কোনো মামলার ক্ষেত্রে যদি কোনো কিছু বিরোধ বা কোনো কিছু দেখা যায়, তার নিষ্পত্তি করে হচ্ছে আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট। আচ্ছা, এই রাষ্ট্রপতির বেতন কত হয়? রাষ্ট্রপতির বেতন হচ্ছে 5 লাখ এবং তার সঙ্গে বিভিন্ন স্যালারি অ্যালাউন্স, মানে পরবর্তীকালে যে পেনশনের এটা সেটা 50% হয়ে যায়। এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে শপথ বাক্য কে পড়ায়? এগুলো খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং তার অ্যাবসেন্সে কে পড়ায়? যে সবথেকে সিনিয়র থাকে, সিনিয়র যে মোস্ট জাজ থাকে, সে তাকে এই শপথ বাক্য পাঠ করায়। ঠিক আছে, আচ্ছা এবারে যেটা বলছি যে এই যে রাষ্ট্রপতি তার যে পদত্যাগ পত্র কার কাছে জমা দেয়? অবশ্যই ভাইস প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র কি হয়? জমা দেয়। এবারে যে ব্যাপারটা আসছে যে রাষ্ট্রপতির শপথ বাক্য ব্যাপারটা গেল। এবারে রাষ্ট্রপতিকে যে নির্বাচনের পরবর্তীকালে যে রাষ্ট্রপতি কিছু মানে তার রয়েছে কি কি সে ক্ষমতায় থাকছে, সে কিছু মানুষকে নিয়োগ করে। আমাদের প্রাইম মিনিস্টার, গভর্নর, ইউপিএসসি যে চেয়ারম্যান মেয়েদের থাকে। ঠিক আছে, তো এদেরকে, এবং সব থেকে যে বড় জিনিসটা যে কেন্দ্র শাসিত যে অঞ্চলে, সেই কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতি সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে থাকে এবং তার নেতৃত্বে থ্রু দ্বারা যে লেফটেন্যান্ট গভর্নর সেই জায়গাটা শাসন করে। আচ্ছা, রাষ্ট্রপতির অ্যাবসেন্সে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে? হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্টের অনুপস্থিতিতে কি হচ্ছে? সুপ্রিম কোর্টের প্রধান
সে কিন্তু এই দায়িত্বটা পালন করে থাকে। আচ্ছা, এবারে যে ব্যাপারটা আমি আসি, দেখো যে এই যে রাষ্ট্রপতির যে এটা তো গেল যে সুপ্রিম কোর্টের ভাইস প্রেসিডেন্ট, এরা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এবং সিনিয়র মোস্ট জাজ তারাই করে। এবারে রাষ্ট্রপতির ক্ষেত্রে যদি কোনো কারণে মানে সিট খালি হয়ে যায়, তো সেক্ষেত্রে তো ভাইস প্রেসিডেন্ট 6 মাসের মধ্যে সেই ইলেকশনটাকে ডাকতে হয়। তাহলে ক মাসের মধ্যে? 6 মাসের মধ্যে। পদ খারিজ হয়ে গেলে 6 মাসের মধ্যে নতুন ইলেকশনটা ডেকে বের করতে হয়। এবং প্রথম বিচারপতি এম হিদায়াতুল্লাহ, ঠিক আছে, হিদায়াতুল্লাহ যে ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি, তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, ঠিক আছে। দায়িত্ব পালন করেছিলেন, ঠিক আছে। তার নামটা হচ্ছে কি? এম হিদায়াতুল্লাহ। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি 1969 ভিভি গিরি, ঠিক আছে, ভিভি গিরি নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন, ঠিক আছে। ভিভি গিরি, তার নামটা কি? 1969 ভিভি গিরি। আর এটা তো 1977 নীলাম সঞ্জীব রেড্ডি, সে কি হয়েছিল না বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। কত সালে? 1977। দ্বিতীয়বারে সালগুলো যে কত সালে কে হয়েছিল? 1977 আর 1969। তো এরপরে দেখো আমি তো রাষ্ট্রপতি এই কোন ব্যক্তিকে নিয়োগ করতে পারে আমি বললামই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শক্রমে লোকসভার অধিবেশন ভেঙে দিতে পারে, আবার নতুন লোকসভার অধিবেশন আবার ডাকতেও পারে। যখন নির্বাচন হয়ে যায়, সেই নির্বাচনের পরে কি করে না নতুন অধিবেশন যখন শুরু হয়, তখন রাষ্ট্রপতি কি করে না তিনি তার সেখানে সভাপতি মানে অধিবেশনে ভাষণ দেন, প্রথম অধিবেশনে। এবং কোনো কক্ষে যদি বিল পেন্ডিং হয়ে থাকে, সেটাকে তিনি একটা পাঠাতে পারেন। তো কিন্তু সেই পাওয়ারটা কিন্তু তার ডাইরেক্ট পাওয়ার নয়। এবং যখন পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকে, তখন 123 নম্বর ধারায় কি করে? রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে, ঠিক আছে, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। কিন্তু লোকসভা যে তিনি ভেঙে দিতে পারেন, ডিসলভ দ্য লোয়ার হাউস যেটা লোকসভা, সেটা কিন্তু অবশ্যই তাকে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে সেটাকে ভাঙতে হবে। তাহলে 123 নম্বর ধারায় যখন কি হচ্ছে না পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকে, পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকলে তিনি কি করেন না অর্ডিন্যান্স বা অধ্যাদেশ, যেটাকে বাংলায় বলাতে থাকে অধ্যাদেশ জারি করেন, ঠিক আছে। এবং যেটা সর্বোপরি বলে রাখি, এটা কিন্তু 6 সপ্তাহের মধ্যে পাস হতে হবে, 6 উইকসের মধ্যে এটা অনুমোদন হতে হবে, ঠিক আছে। এইটুখানি থাকো। তো নেক্সট ক্লাসে আমি আরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে রাষ্ট্রপতি যে বিলে যে তিনি সাইন করতেও পারেন, বিলটাকে তিনি পেন্ডিং রাখতে পারেন, কিন্তু মানি বিল বা যে কোনো কনস্টিটিউশন বিলের ক্ষেত্রে তিনি কিন্তু বিলটাকে আবার রিকনসিডারেশনের জন্য যে কোনো পক্ষে তিনি পাঠাতে পারেন না একমাত্র। আর মানি বিলের ক্ষেত্রে এই প্রসঙ্গে বলে রাখি, লোকসভাতে উত্থাপন করা হয় একমাত্র মানি বিল, এবং সেক্ষেত্রে স্পিকারের ক্ষমতায় কিন্তু চূড়ান্ত হয়। হ্যাঁ, তো এই বিলগুলো ছাড়া মানি বিল আর রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ করতে পারে। অনেকগুলো ভেটো রয়েছে, পকেট ভেটো, সাসপেন্সিভ ভেটো, হ্যাঁ, এই সমস্ত ভেটোগুলো আরও রয়েছে। তো এইগুলো নিয়ে আমি পরবর্তীকালে তোমাদের সঙ্গে আলোচনা করব। যাই হোক, ক্লাসটা ভালো লাগলে প্রচুর শেয়ার করো, লাইক করো, হ্যাঁ, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তাহলে আজ এই অবধি থাকো, নমস্কার।